আমি সর্বত্র মায়েদের, দাদাদের, বৌদিদের, বন্ধুদের অনুরোধ করেছি যে আপনারা নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আরে যাকে ইচ্ছা ভোট দিন। আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসিনি, আমি এসছি খালি আপনাদের দুটো কথা বলতে। এক, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। দক্ষিণ দিনাজপুরের জেলার মানুষ 2019 সালে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেননি। আপনারা পঞ্চায়েতে দিয়েছেন 100 দিনের অধিকারকে সামনে রেখে। বলুন 100 দিনের টাকা পেয়েছেন কিনা? হাত তুলে বলুন পেয়েছেন কিনা? মমতা ব্যানার্জি সরকার ফেব্রুয়ারি মাসের 29 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে টাকা পাঠিয়ে দিয়েছে। বাংলা জুড়ে প্রায় 59 লক্ষ গরিব শ্রমিকদের ন্যায্য পাওনা 2 বছর ধরে তাদের যোগ্য পারিশ্রমিক কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছিল। এবারের ভোটে নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে। আমি কেন আপনাকে বলছি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে? আপনার যাকে ইচ্ছা ভোট দিন। আপনি তৃণমূলকে ভোট দিন, আপনি বিজেপিকে ভোট দিন, আপনি সিপিএম কে ভোট দিন, আপনি কংগ্রেসকে ভোট দিন, আপনি নির্দলকে ভোট দিন। যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দিন, কেউ বারণ করবে না। খালি একটা অনুরোধ, নিজের অধিকারটাকে সামনে রেখে ভোটটা দেবেন। আমি এ কথা কেন বলছি? গণতন্ত্রে শেষ কথা কোনো নেতা বলে না, কোনো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলে না, মুখ্যমন্ত্রী বলে না, কেন্দ্রীয় মন্ত্রী বলে না, রাজ্যপাল বলে না, বলে খেটে খাওয়া সাধারণ মানুষ যারা ভোট দিয়ে সরকার নির্বাচিত করে। আপনি বুকে হাত দিয়ে যারা এখানে আছে, আমি তাদেরকে শুধু বলছি না, আপনারা বলেন তো দক্ষিণ দিনাজপুরের মায়েরা, দাদারা, বালুরঘাট লোকসভা কেন্দ্রের, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারা ভোটাররা রয়েছেন 2019 সালে আপনারা নিজেদের মাথার উপর ছাদকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, বাড়িকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, নতুন রাস্তা নির্মাণ, এলাকার উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছিলেন? কেউ দেয়নি। ভোট দিয়েছিলেন কি? ভোট দিয়েছিলেন কাকে সামনে রেখে? ধর্মকে সামনে রেখে। অস্ত্রের ঝঞ্ঝনানি আর রাম মন্দির। আপনি দেখুন ভারতবর্ষে 3000 কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে, আপনার বাড়ির টাকা আপনি পাননি। তার কারণ আপনারা ভোট দিয়েছিলেন রাম মন্দিরকে সামনে রেখে, নিজের বাড়িকে সামনে রেখে ভোট দেননি। নিজের 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দেননি। সেই উত্তর দিনাজপুর, সেই দক্ষিণ দিনাজপুরের মায়েরা, দিদিরা, ভাইয়েরা 2021 সালে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিল, স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে সামনে রেখে ভোট দিল। আপনারা বলুন লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, উন্নয়নের শরিক হিসেবে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করে দিদির পাশে দাঁড়ালেন। আজকে কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী পেয়েছেন কিনা? আপনি যে অধিকারকে সামনে রেখে ভোট দেবেন, আমি আপনাকে বলছি শুনুন, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বাংলার মানুষ গিয়ে দিল্লির নেতাদের পায়ে ধরুক? চান আমরা একবেলা খেয়ে বেঁচে থাকবো, এক কাপড়ে বেঁচে থাকবো, কিন্তু বর্ষতা স্বীকার করব না, মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসমর্পণ করব না, মাথা নত করব না। আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার লোক। আমরা মাথা উঁচু করে বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো, মাথা নিচু করে নয়। আপনাদের এখানকার সাংসদ সুকান্ত মজুমদার তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছিল যে আমি একটা টেলিফোন করবো আর বাংলার মানুষের টাকা চলে আসবে। সেটা শুনেছেন আপনারা? শুনেছেন? তাহলে ভাবুন আপনার টাকা কে আটকে রেখেছে? 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 যে মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর মানুষের টাকা আটকে রাখে, তাকে শিক্ষা দেবেন কি দেবেন না? এই নির্বাচন দেবেন কি দেবেন না?
উনি বলছেন আমি একটা ফোন করবো আর টাকা চলে আসবে। আপনি যদি একটা ফোনে টাকা এনে দিতে পারেন, তাহলে নিজের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের হারের নিজের জ্বালা মেটাতে গিয়ে গরিব মানুষকে রাস্তায় বসালেন কেন? প্রধানমন্ত্রী 7 দিন আগে শিলিগুড়িতে এসছে, সভা করে বলেছে যে আবাস যোজনায় কেন্দ্র নাকি 45,000 কোটি টাকা পাঠিয়েছে। আমি 14 তারিখ যখন জলপাইগুড়িতে সভা করতে গেছিলাম, আমি চ্যালেঞ্জ জানিয়ে এসেছিলাম যে 2021 নির্বাচনে হারার পরে 21-22, 22-23, 23-24 এই 3টে অর্থবর্ষে নতুন কোন বাড়ির বরাদ্দের জন্য 10 পয়সা টাকার হিসাব আর 100 দিনের যে 59 লক্ষ লোকের টাকা আপনারা আটকে রেখেছেন, এই 3 বছরে যদি কেন্দ্র দেখাতে পারে শ্বেতপত্র প্রকাশ করে যে 10 পয়সা বরাদ্দ করেছি, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। আমি 14 তারিখ বলেছি, আজ কত তারিখ? 18, 14 থেকে 15, 15 থেকে 16, 16 থেকে 17, 17 থেকে 18, প্রায় 96 ঘন্টা হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে। কোন নেতার ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করার। আমি সুকান্ত বাবুকে বলবো, আপনার লোকসভা কেন্দ্রে এসে আরেকবার চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে গেলাম। আপনি খালি আমাকে এক বেলার ব্যবধানে কোথায় তর্কে অংশগ্রহণ করতে চান আপনি জায়গা ঠিক করুন, আর টিভির পর্দায় যদি আসতে চান, সংবাদ মাধ্যমের চ্যানেল আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। 3 বছরে আমি আবার বলছি, আবাস প্লাসের 3 বছরে 2017-18 পর থেকে যে বাড়ির সমীক্ষাগুলো হয়েছিল, এই 3 বছরে আবাসের যদি 10 পয়সার শ্বেতপত্র আর 100 দিনের 10 পয়সার কাগজের হিসাব বিজেপি দিতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। এবার আপনারা বলুন, যারা মোদিজির গ্যারেন্টির কথা বলছে, তাদের আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত কি উচিত না? উচিত কি উচিত না? বিজেপি এত বড় রাজনৈতিক দল, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এত ক্ষমতা, সংবাদ মাধ্যম তোমাদের সাথে, বিচার ব্যবস্থা তোমাদের সাথে, ইডি তোমার সাথে, সিবিআই তোমার সাথে, ইনকাম ট্যাক্স তোমার সাথে, নির্বাচন কমিশন তোমার সাথে, আধা সামরিক বাহিনী তোমার সাথে, তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো ক্ষমতা হচ্ছে না কেন? কেন? আমি কি বলছি ভালো করে বুঝুন। এরা আপনাদের কাছে গিয়ে বলছে যে মোদিজি দিল্লি থেকে হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে আর তৃণমূল আপনাদের টাকা আটকে দিচ্ছে, তৃণমূলের লোকেরা টাকা খেয়ে নিচ্ছে, আপনাকে টাকা দিচ্ছে। বিজেপির তো এই অভিযোগ। আমার খালি এতটুকু বিজেপির কাছে জিজ্ঞাসা যে আপনি 3 বছরে 100 দিনের কত টাকা বাংলায় ছেড়েছেন আর আবাসে কত টাকা ছেড়েছেন? নতুন যেগুলো সমীক্ষা হয়েছিল 2017-18 পর থেকে, তার 10 পয়সা, আমি 10,000 কোটির হিসাব চাইছি না, আমি 1,000 কোটির হিসাব চাইছি না, আমি 500 কোটির হিসাব চাইছি না, আমি বলছি 10 পয়সা যদি কেন্দ্র সরকার বরাদ্দ করেছে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা প্রমাণ করতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। আমার চ্যালেঞ্জ, এরা 10 পয়সা বাংলার মানুষকে দেয়নি। হেরে যাওয়ার পর বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায়, বাংলার মানুষের টাকা কি করে আটকে রাখা যায়, আপনি শুনে রাখুন। ভারতবর্ষে বাংলা একমাত্র রাজ্য
যার 100 দিনের বরাদ্দ হচ্ছে শূন্য গত দুটো অর্থবর্ষে।